লাল শাড়িতে প্রেয়সী পর্ব সংখ্যা ৫৬ লেখনীতে ফাতেমা ফারিয়াল। আহাদের সম্মতি নিয়ে পরের দিন সকালে হৃদিতার আহিয়া আসে অনিকাদের বাসায়। দরজা খুলে দেয় অনিকার মা। তাদের মুখ দেখেই তিনি বুঝে যায় তারা কেন এসেছে। তবুও ভদ্রতার খাতিরে অজানা সেজে প্রশ্ন করে, তোমরা হঠাৎ? আহিয়া সালাম দিয়ে একটু ইতস্ত করে জিজ্ঞেস করলো, আন্টি অনিকা কই? ভেতরে আছে, কিন্তু তোমরা? কণ্ঠে কোনো কৌতূহল নেই, আছে শুধু একরাশ ক্লান্তি। হৃদিতার সামনে গিয়ে সে নরম স্বরে বলল, আসলে আন্টি অনিকা আমাদের বিয়েতেও যায়নি, আবার হুট করে যোগাযোগ বন্ধ, তাই একটু দেখতে আসা। এই মুহূর্তে নীরবতা। আসো, ভেতরে আসো। দুজনেই তাড়াহুড়ো করে ভেতরে ঢুকে পড়ে। অনিকা খাটের এক কোণে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে, এখন উঠে বসেছে, চোখ দুটো ফোলা, নাকের ডগা লালচে, বোঝাই যাচ্ছে অনেকক্ষণ ধরে কেঁদেছে। এখন শুধু থেমে থেমে নিঃশ্বাস নিচ্ছে। রিদিতা তার কাঁধে হাত রাখে, নিজেকে এমনভাবে কষ্ট কেন দিয়েছিস অনিকা? ওদিকে শাহিন ভাইও কষ্ট পাচ্ছে। অনিকা আবার নাক টানলো। আহিয়া দৃঢ় কণ্ঠে বলে ওঠে, এত কান্নাকাটি করে কি হবে? চল আমাদের সাথে, তোর আব্বু একদিন না একদিন ঠিকই মেনে নিবে। অনিকা ধীরে মাথা নাড়ে, নাক টেনে ভাঙা স্বরে বলে, না আহিয়া, তোর আমার আব্বুকে চিনিস না। আব্বু বলেছে আমি যদি যাই তাহলে যেন তাদের মরা মুখটাও দেখতে না আসি। একটু থেমে শ্বাস নেয়, গলাটা কাঁপছে। আমি তাদের একমাত্র মেয়ে, আমাকে তারা চোখের মনের মতো ভালোবাসে। আমি যদি এভাবে চলে যাই, আব্বু আম্মু এমনিতেই মরে যাবে। এখন আমার কি হবে বল? আহিয়ার যুক্তি শুনে সুর দিয়ে বলে, কেমন ভালোবাসে এটা? তোর কথাই তো শুনছে না। আহিয়া হয়তো বুঝতে পারছে না, কিন্তু হৃদিতা খুব ভালো করে বুঝতে পারছে অনিকার ভেতরে টানাপোড়েন, এই জায়গায় যন্ত্রণা। সে নিজে একদিন বয়ে বেরিয়েছে। সে জানে ভালোবাসার দায়িত্বের মাঝে আটকে থাকা মানুষ কিভাবে ভেঙে পড়ে। হে নিচু স্থির স্বরে বলে, তুই বুঝবি না আহিম। কোনো বাবা মা কোনো সন্তানের খারাপ চায় না, কিন্তু অনেক সময় তাদের ভয়টা, তাদের অসহায়তা আমরা সন্তানরা বুঝতে পারি না। আই এবার সরাসরি প্রশ্ন ছুড়ে দেয়, এখন কি করতে চাস তুই? অনিকা ভাঙা গলায় বলল, আমি শাহিনকে বিয়ে করতে চাই, বিশ্বাস কর আমি সত্যি চাই, কিন্তু আব্বু আম্মুকে কষ্ট দিয়ে আমি কিছু পারবো না। শাহিন ভাইয়ের সাথে একবার কথা বলবি? উত্তর আসে একেবারে স্পষ্ট, দ্বিধাহীনভাবে, না। এই এক শব্দে সব রাস্তা বন্ধ হয়ে যায়। হৃদিতা আর আহিয়া একে অপরের দিকে তাকায় অসহায়ের মতো। এখন আর কিছু বলার বা করার নেই তাদের। গেটের সামনে দাঁড়িয়ে ছিল আহাদ আর শাহিন। দূর থেকে তাদের মুখ দেখে শাহিন সব বুঝে যায়। ঠোঁটের কোণে সৌজন্যমূলক ক্ষীণ একটা হাসি টেনে নেয়। নিজের ভেতরে রক্তকরণ ঢাকা ব্যর্থ চেষ্টা করে। সে জানে না এই হাসিটা কতটুকু সফলতা হলো, শুধু জানে ভেতরের ক্ষতটা আগের চেয়ে গভীর হয়ে গেছে। অক্টোবর মাস প্রায় শেষের দিকে চলে এসেছে বলে শীতের আমেজটা ধীরে ধীরে জানান দিচ্ছে নিজের উপস্থিতি। বিশেষ করে সকালের আবহাওয়াটাই শীতল প্রভাব লেগেই থাকে। তখন চারপাশে থাকে হালকা কুয়াশার আস্তরণ, যেন প্রকৃতি নরম তুলোর চাদর মুড়িয়ে বসে আছে। দিদির শরীরটা ইদানিং ভালো যায় না, মাঝে মাঝেই দুর্বল লাগে, মাথা ঝিমঝিম করে, কিন্তু সে এসবে কিছুই আহাতকে বুঝতে দেয় না। যদি কোনোদিন আহাত টের পেয়ে যায়, তাহলে তাজমহল দেখার স্বপ্ন মুহূর্তেই গোল্লায় চলে যেত বা যাবে। অথচ তার কতদিনের ইচ্ছা খুব কাছ থেকে তাজমহল দেখবে। এই ইচ্ছা পূরণ করতে আহাদ রাজা ব্যস্ততার মাঝেও সময় বের করে 7 দিনের ছুটি নিয়েছে। এই 7 দিন তারা ভারতের কয়েকটি বিশেষ জায়গা ঘুরবে। যদিও আহাদের আগে বহুবার গেছে, তাজমহল দেখেছে, তবু এবার যাওয়াটা একেবারে আলাদা, কারণ এবার সে যাচ্ছে হৃদিতার ইচ্ছে পূরণ করতে। তারা অবশ্য একা যাচ্ছে না, আদনান আর আহিয়াও যাচ্ছে সাথে। এটাও হৃদিতার বায়না। ইদানিং হৃদিতা প্রায় সবকিছু নিয়েই বায়না ধরে, আর সেটা না শুনলে কখনো হুট করে রেগে যায়, আবার কখনো গাল ফুলিয়ে পটকা মাছের মতো বসে থাকে। এ দুটোর কোনোটাই আহাত সহ্য করতে পারে না, তাই শেষমেশ প্রেয়সীর কাছে হার মেনে নেয়। বেলা 3টায় তাদের ফ্লাইট। সব ব্যাগপত্র নামিয়ে আহাত দেখে হৃদি এখনো নামেনি। সে গলা উঁচিয়ে ডাকলো, হৃদি নিচে নেমে আসো। এই তো। দ্বিতীয়বার ডাকার আগে হৃদিতা হাজির, চোখে মুখে এক গ্লাস উচ্ছ্বাস।
সবার কাছ থেকে বিদায় নিয়ে তারা বেরিয়ে গেল। আদনান আর আহিয়া আগে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেছে। আহাদ রীতিকে নিয়ে অন্য একটা রাস্তা ধরলো। সেটা বুঝতে পেরে রীতি প্রশ্ন করলো, এদিকে কোথায় যাচ্ছেন? আহাদ আর চোখে তাকালো রীতির দিকে। মেয়েটাকে সে ইদানিং ঠিক মতো সময় দিতে পারছে না, কাজের চাপ অনেক বেড়েছে। অথচ আশ্চর্যের বিষয়, এটা নিয়ে রীতি তার কোনো অভিযোগ নেই। আহাদ মাঝে মাঝে চায় সে অভিযোগ করুক, কিন্তু হয় উল্টো। সামান্য কিছু হলে গাল ফুলিয়ে চুপ করে বসে থাকে। কি হলো, কি ভাবছেন? হৃদিতা আবার জিজ্ঞেস করলো। আজ সামান্য হাসলো, কিছু বলল না। তখন তার চোখে পড়লো শাহিনকে, তার পাশে নীলা। হৃদিতার চোখ চকচক করে উঠল। সে হাতের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, নীলাও যাবে আমাদের সাথে? সত্যি? না। হৃদিতার মুখটা মুহূর্তে চুপসে গেল। মিনমিন করে বলল, আপনি কেবল বললেন যাবে, তাহলে আবার জিজ্ঞেস করছে কেন? হৃদিতা চুপ হয়ে গেল। আহাত তার মনোভাব বুঝে মাথা ঠান্ডা করে বলল, ওদের মাঝখানে প্রাচীর ভাঙতে হলে একান্ত সময় কাটানো জরুরি। তাছাড়া নীলাও একটু বেশি খুশি হবে, তাই ভাবলাম ওদের নিয়ে যাই। হৃদিতা মৃদু হাসে। আপনি এত ভালো কেন? বেশি না? না, একটু একটু। আর ঠোঁট কামড়ে হাসলো। নীলা আর শাহিন গাড়িতে উঠে বসলো। তবে তাদের দুজনের মাঝে নীরবতা। তাদের গাড়ি সোজা এয়ারপোর্টের দিকে রওনা হলো। সেখানে আদনান আর আহিয়া অপেক্ষা করছিল। দীর্ঘ জার্নি শেষে রাত 8টার দিকে সবাই ভারতে পৌঁছালো। দ্য ওয়েবরয় আমরিভিয়ালস হোটেলের আগে থেকে রুম বুক করা ছিল। 202 নম্বর রুমে আদনান আহিয়া, 203 নম্বর রুম শাহিন আর নীলা। আহাদ আলাদা ফ্ল্যাটে রুম নিয়েছে। ভীষণ ক্লান্তির কারণে সবাই যে যার রুমে চলে গেছে। হৃদিতা ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। বারান্দার দিকে তাকাতেই তার চোখ পড়ে আহাদের দিকে। আচ্ছা, 1 মিনিট, আমার না কেমন যেন বিষয়টা আওলাই গেল। নীলা আর শাহিন এক রুমে কেন ভাই? ওদের কি বিয়ে হয়েছে? বুঝতে পারলাম না। নীলার সাথে না হচ্ছে ওই যে আদনানের আরেকটা ভাই, কি জানো ভুলে গেছি সব। এতগুলো উপন্যাস পড়ি মাথায় থাকে না। ওর না বিয়ের কথা হলো। আর শাহিন হচ্ছে ওই যে কানলো মেয়েটার নাম কি, তাও তো ভুলে গেলাম। ওর সাথে ছিল। কারণ প্যাচ বাঁধা গেল না বিষয়টা। হৃদিতা ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। বারান্দার দিকে তাকাতেই তার চোখ পড়ে আহাদের দিকে। সে ফোনে কথা বলছে, কপালে ভাঁজ দেখে বোঝা যায় কাজের কথা। হৃদিতা ধীরে ধীরে পা ফেলে হঠাৎই পিছন থেকে তাকে জড়িয়ে ধরে। বুকের সাথে পিঠ ঠেসে যায়, নরম স্বরে তার পিঠে নাক ঘেঁষে দেয়। আহাদ কথার মাঝে হালকা হেসে ওঠে, কল কেটে ঘুরে তাকায়, কপালে কপাল ঠেকায়, নাক ঘষকে আলগো গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে? উষ্ণতা প্রয়োজন? হৃদিতা চোখ নামিয়ে মৃদু গলায় বলে, আপনাকে প্রয়োজন। আহাদ ঠোঁটে খেলছে এক হাসি। আচ্ছা, কিন্তু কেন জানি আমি খারাপ? হৃদি মুখ তুলে তাকায়, চোখে দুষ্টি আর আদরে ভরা চাহনি। বেশি না তো, একটু একটু খারাপ আর একটু একটু ভালো। আহাত ভুরু কুচকার ভান করে, এটা কেমন কথা? এটা আহাদ রাজার প্রেয়সীর কথা। বেশি কথা শিখে গেছেন দেখছি। শিক্ষক আপনি নিজেই। আহাত আরো ভালো করে তাকায় রীতির দিকে। সাদা চুড়িদারে প্রেয়সীর আজ এক অদ্ভুত স্নিগ্ধ লাগছে। সেই সকালবেলায় আলো ধোয়া কেন পড়ি? সে হঠাৎ করে নিজের বুকের মাঝে টেনে নেয় হৃদিকে, ভীষণ অশ্লীল নিজের মাঝে মিশিয়ে তাকে। হৃদি, আমার একটা ব্যাঙের বাচ্চা লাগবে। হৃদি তার মাথা তুলে তাকায়, চোখ বড় বড় করে বলে, আমাকে বলছেন কেন? কি আশ্চর্য! ব্যাঙের বাচ্চাকে বলবো তো, ব্যাঙের বাচ্চার মাকে বলবো না তো কাকে বলবো? আমি মোটেও ব্যাঙ না, ব্যাঙ আপনি। আহাদ হেসে শব্দ করে। হৃদি তার কথার মানে স্পষ্ট বুঝেছে, তবুও কিছু বলল না, শুধু চোখ নামিয়ে মিটমিট করে হাসছে। আহাদ তার মাথাটা নিচের বুকে শক্ত করে চেপে গভীরভাবে নিঃশ্বাস টেনে নেয়, বুক ভার করে। হৃদি তার চেনা সেই সুবাস। নীলা রুমে ঢুকে একটু অস্বস্তি বোধ করলো, ঠোঁট কামড়ে রুমের মাঝখানে দাঁড়িয়ে রইল। শাহিন সেটা বুঝতে পারলো। ফ্রেশ হয়ে একটা বালিশ নিয়ে বলল, আমি বারান্দায় থাকবো, তুমি নিশ্চিন্তে এখানে থাকতে পারো। নীলা কিছু বলল না, সোজা ওয়াশরুমে ঢুকে পড়লো। শাহিন দ্রুত বারান্দায় চলে গেল। দুজনের মাঝখানে বোঝাপড়া এখনো অটুট। এই 1 মাসে কেউ কারো দিকে চোখ তুলে তাকানোর সাহস পায়নি।
দুজনেই নিজের ভেতর গুটিয়ে থাকে। শাহিন ভারী শ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। আকাশটা ঘুটঘুটে অন্ধকার, একদম তার ভেতরের মতোই। মুহূর্তেই মনে পড়ে গেল পিছনের ঘটনা। সেদিনের পর অনিকার বাবা কত বোঝানোর চেষ্টা করেছে সে, এমনকি তার মা পর্যন্ত অনিকার বাসায় গিয়ে প্রস্তাব নিয়ে। অনিকাও অনেক কান্নাকাটি করেছে, কিন্তু তার বাবা এতটাই শক্ত, আহাদের সঙ্গ ছাড়তে হবে, রাজনীতি ছেড়ে স্বাভাবিক জীবনযাপন করতে হবে। তার একমাত্র মেয়েকে ঝুঁকির মধ্যে ফেলতে চায় না। এই শর্ত শাহিনের পক্ষে মানা সম্ভব হয়নি। আহাদ নিজে বলেছিল সঙ্গ ছাড়তে, কিন্তু শাহিন ছাড়েনি। সে জীবন দেবে, তবু আহাদের সঙ্গ ছাড়বে না। সে মানুষটা তাকে আর তার মাকে নতুন জীবন দিয়েছে, তাকে মাঝপথে ছেড়ে যাওয়া অসম্ভব তার জন্য। একদিন হঠাৎ জানতে পারে অনিকা খুলনায় চলে যাচ্ছে, তার বাবার বদলি হয়েছে। সেদিন শাহিন পায় অনিকার পায়ে ধরা বাকি ছিল শাহিনের, কিন্তু অনিকার একটাই কথা, বাবা মাকে কষ্ট দিয়ে সে যেতে পারবে না। অনিকার চলে যাওয়ার পর শাহিন পুরোপুরি ভেঙে পড়ে, সেটা সহ্য করতে পারেনি আহাদ। অন্যদিকে নীলও ভেঙে পড়েছিল, নিঃসঙ্গতায় ভুগে। আহাদ ভেবেছিল দুজন নিঃসঙ্গ মানুষ যদি একসাথে বাঁধা পড়ে, তাহলে হয়তো একের পর এক পরিপূর্ণ হবে। সেই ভাবনা থেকে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়ে যায়। অথচ 1 মাস চলছে, তাদের সম্পর্কে এক বিন্দু পরিবর্তন আসেনি। সেন ঘাড় ঘুরে তাকালো, নীলা গুটিসুটি মেরে শুয়ে আছে। বাড়িতে তারা মায়ের অগোচরে আলাদা ঘরেই থাকে, কিন্তু এখানে সে সুযোগ নেই। শিরশিরে ঠান্ডা অনুভূতি হতে দ্বিধা ভুগে শাহিন ভেতরে ঢুকে পড়ে, তাতেই নীলা অস্বস্তিতে বসে পড়ে উঠে। আসলে বাইরে ঠান্ডা লাগছিল, তাই শাহিন অজুহাত দিল। নীলা চোখ নামিয়ে রেখে বলল, আপনি চাইলে বেড শেয়ার করতে পারেন। শাহিন চমকে তাকালো। নীলা দ্রুত যুক্ত করলো, না মানে এখানে তো আর অপশন নেই। আপনি এক পাশে থাকবেন, আমি অন্য পাশে, সমস্যা নেই তো। শাহিন কিছুক্ষণ চুপ থেকে এক পাশে শুয়ে পড়লো। নীলাও পিঠ ফিরে অন্য পাশে শুয়ে পড়লো। তার চোখ ছলছল করছে। এই 1 মাসে কিছু না পেলেও শাহিনের মায়ের ভালোবাসা পেয়েছে। নিজের মা নেই বলে মমতাজ বেগম নীলাকে চোখে হারায়। আসার সময় তার কাছে একটাই আবদার করেছে, নাতনি নাতনির মুখ দেখতে চায়। এখন নীলা চুপ ছিল, এখন ভাবছে এই কথাটা শাহিনকে বলবে কিভাবে, কিংবা সে নিজেই বা এই আবদার পূরণ করবে কিভাবে। অবশেষে ঝামেলাটা বুঝলাম। মাঝখানে তো আমি প্যাঁচ লাগাই ফেলছি যে আদিলের সাথে তো নীলার বিয়ে হওয়ার কথা ছিল, আর শাহিন তো অনিকা। তাহলে কেমনে কি হলো? আর নামগুলোও ভুলে গেছিলাম, কিন্তু এখন মনে পড়ছে। এ পর্যন্তই ছিল এই পর্বটা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।